ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 9 লেকচার 2। লেকচার 2 এ আছে আন্তর্জাতিক প্রেক্ষাপট, পরিবেশগত সমস্যা। আমাদের আজকের লেকচারের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং পরিবেশগত সমস্যা। তো আমরা এই যেগুলো পড়বো তার মধ্যে বিশেষ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি বোর্ডে তুলে রেখেছি। আমরা প্রশ্নগুলো একে একে সলভ করব। তার আগে আমরা কি করব, মেইন বইটা রিডিং পড়ে তোমাদের একটু বিষয়গুলো বুঝিয়ে দিব। তাহলে দেখেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট অর্থাৎ আন্তর্জাতিক বললে সেটা শুধুমাত্র একটা দেশের প্রেক্ষাপট বোঝাবে না, বা দুইটা বা পাঁচটা বা 10টা দেশের কথা বোঝাবে না। আন্তর্জাতিক মানে বিশ্বব্যাপী। আন্তর্জাতিক মানেই হচ্ছে বিশ্বব্যাপী। অর্থাৎ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত ইন্টারন্যাশনাল প্ল্যান অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ সংক্ষেপে বলা হয় আইপিসিসি। সংক্ষেপে বলা হবে আইপিসিসি। তাহলে এই যে আইপিসিসি, এটার কিন্তু আমাদের একটা প্রশ্ন এখানে আছে। আইপিসিসি এর পূর্ণরূপ কি? অর্থাৎ ইন্টারন্যাশনাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। এটা হচ্ছে আইপিসিসি এর ফুল মিনিং। তাহলে দেখেন, এর মানে চতুর্থ মূল্যায়ন রিপোর্ট। এখন এই মানে এক একটা মূল্যায়ন, প্রথম মূল্যায়ন, দ্বিতীয় মূল্যায়ন, তৃতীয় মূল্যায়ন, চতুর্থ মূল্যায়ন। তাহলে সেই চতুর্থ মূল্যায়ন রিপোর্টকে বলা হয়েছে AR4। AR4 অনুযায়ী যখন কোথাও লেখা দেখবা AR4, তখন এটা মনে করবা চতুর্থ মূল্যায়ন। তখন এটা মনে করতে হবে এটা কি চতুর্থ মূল্যায়ন। অনুযায়ী জলবায়ু জনিত পরিবর্তনের প্রভাব অনেক মারাত্মক এবং তা ধীরে ধীরে কি করছে, তা ধীরে ধীরে বেড়েই চলছে। পৃথিবীর তাপমাত্রা মানে পৃথিবীর তাপমাত্রা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে। তাহলে দেখেন, পৃথিবীর তাপমাত্রা গত 100 বছরে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। অর্থাৎ 1961 থেকে 2003 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মানে গড়ে প্রতি বছর 1.8 সেন্টিমিটার বেড়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা মানে কি? ওই যে সমুদ্রে জলরাশি আছে, সেই জলের উচ্চতা বাড়ছে, সেই জলের উচ্চতা বাড়ছে। তাহলে এখন দেখেন সেটা কতটুকু বাড়ছে, 1.8 সেন্টিমিটার। এগুলি প্রত্যেকটা পয়েন্ট আপনারা মনে রাখবেন। তারপর ইতিমধ্যেই পাহাড় পর্বতে জমে থাকা বরফের পরিমাণ কমে গেছে। ইতিমধ্যে পাহাড় পর্বতে যে বরফগুলো জমছিল সেগুলো কি কমে গেছে, বরফ গলে পানি হয়ে গেছে, সেই পানিটা সমুদ্র পৃষ্ঠে যে পড়ছে, এই জন্য সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। 1995 ও 2006 পর্যন্ত 12 বছরের মধ্যে 11 বছরে প্রচন্ড গরম পড়েছে। এই 12 বছরের মধ্যে 11 বছরে প্রচন্ড গরম পড়েছে, কারণ গরম না পড়লে তো বরফ গলে যাবে না। ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী 2 দশকে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রতি 10 বছরে বাড়ছে কত, 0.2 থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। এই পয়েন্টগুলো অবশ্যই এমসিকিউর জন্য মনে রাখতে হবে তোমাদের। অনুমান করা হচ্ছে 21 সালে, অর্থাৎ 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত হবে, 1.1 থেকে 6.4, অর্থাৎ 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তখন নাতিশীতোষ্ণ ও বিষুবীয় রেখা থেকে দূরবর্তী অঞ্চলে পানির প্রাপ্যতা বেড়ে যাবে, কিন্তু বিষুবীয় রেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে। অর্থাৎ কোন কোন অঞ্চলে প্রলয়ঙ্কারী বন্যার আশঙ্কা, কোন কোন অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দেবে, আর কোন কোন অঞ্চলে পানিই পাওয়া যাবে না। আবার কোন কোন অঞ্চলে ভয়াবহ খরার মানে কবলে পড়বে। 2080 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 34 সেন্টিমিটার বেড়ে যেতে পারে। 2080 সালের মধ্যে কি করবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 34 সেন্টিমিটার পর্যন্ত বাড়বে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা 34 সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যাবে। যদি সত্যিই তা হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশের বেশিরভাগ পানির নিচে চলে যাবে। যদি এটাই হয়, তাহলে বাংলাদেশের মতো অনেক দেশ বেশিরভাগ কি হবে, পানির নিচে তলিয়ে যাবে। সম্পূর্ণটা হয়তো তলাবে না, কিছুটা অংশ মানে অর্ধেক বা অর্ধেকের বেশি পানির নিচে তলিয়ে যাবে। তোমরা কি জানো, মালদ্বীপ ভারতের কিছু অংশ ইতিমধ্যেই পানিতে ডুবে গেছে। ভারত এবং মালদ্বীপের কিছু অংশ ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বা ডুবে গেছে। তারপরে বিগত কয়েক বছরে সাইক্লোন, টাইফুন, তারপর হচ্ছে হ্যারিকেন, এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়েছে। ভবিষ্যতেও তা আরো প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলা, সিডর, তারপর নার্গিস, ক্যাটরিনার মতো আমরা
সবাই জানি এই ক্যাটরিনার কথা আমরা সবাই কিন্তু জানি, সিডর, এসব বড় বড় ঝড়, এ ধরনের ভয়াবহ দুর্যোগ আরো ঘন ঘন হবে এবং তার মাত্রা কি হবে, আরো ভয়ানক হতে পারে। এই যে সিডরে যা ক্ষতি হয়েছে তার চেয়ে আরো ভয়ানক হতে পারে এর মাত্রাটা। পরিবেশগত সমস্যা, বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি স্থানে নানা রকম নানা রকম পরিবেশগত সমস্যার জর্জরিত, নানা রকম পরিবেশগত সমস্যায় জর্জরিত। তোমরা কি এরকম সমস্যাগুলো অনুধাবন করতে পারছো? এই সমস্যাগুলো কি আমরা উপলব্ধি করতে পারছি কিনা সেই কথা এখানে বলছে। নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম হলো জনসংখ্যার বৃদ্ধি, পপুলেশন গ্রোথ। জনসংখ্যা বৃদ্ধি মানে কি? পপুলেশন গ্রোথ। এটা হচ্ছে ইংলিশ শব্দ। এটি অন্যদিকে একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ সমস্যা, আবার হবে, আবার কি পরিবেশগত সমস্যার মূল কারণ হবে। আবার এটা কি হয়? পরিবেশগত সমস্যার একটা মূল কারণ হয়ে দাঁড়াবে। তোমরা কি জানো বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত? এই যে বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত? প্রায় 7 মিলিয়ন। 7 বিলিয়ন হচ্ছে বর্তমান বিশ্বের জনসংখ্যা। বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে করে আগামী 2050 সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 10 বিলিয়ন। এক সমীক্ষায় দেখা গেছে যে 1950 সালের পর থেকে শুধু জনসংখ্যার বৃদ্ধির কারণে শতকরা প্রায় 80% বনভূমি উজাড় হয়ে গেছে, সাথে সাথে হাজার হাজার বনজ গাছপালা ও জীবজন্তুর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে খোদ বাংলাদেশেই হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হচ্ছে। বাংলাদেশে কি হাজার হাজার একর আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ওই যে আবাদি জমি ভরাট করে মানুষ ঘর বাড়ি তুলছে, সে কারণে আবাদ জমি অর্থাৎ যেখানে ফসল হইতো সেই জমিগুলো কমে গেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে এটা তো গেল, এটাই স্বাভাবিক কারণ। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সব রকমের চাহিদা বেড়ে যায় এবং কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি হয়। কর্মসংস্থানের চাপ সামলানোর জন্য নতুন নতুন শিল্প কলকারখানা তৈরি করতে গিয়ে আবাদি জমি এবং বনভূমি পর্যন্ত উজাড় হয়ে যাচ্ছে। বিপুল জনসংখ্যার জন্য চাহিদার ব্যাপক বৃদ্ধি পাওয়ায় আজ নদ নদীতে মাছের যেন রীতিমতো আকাল পড়েছে। আগে যেমন প্রচুর মাছ পাওয়া যেত, এখন আর সেই মাছ পাওয়া যায় না। বাংলাদেশে মাছ চাষ পৃথিবীর 4র্থতম দেশ এবং মাছে ভাতে বাঙালি। আমাদের বলা হতো মাছে ভাতে বাঙালি, পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, মাছে ভাতে বাঙালি ব্যাখ্যা করো। এই কথাটি ধরে রাখার জন্য প্রাকৃতিক মাছের উপর ভরসা না করে এখন চাষ করা মাছের উপর নির্ভর করতে হচ্ছে। 1991-92 সালে বাংলাদেশের উৎপাদিত মোট খাদ্যশস্যের পরিমাণ ছিল 19.32 মিলিয়ন মেট্রিক টন, যা 2007-08 সালে দাঁড়ায় 30 মিলিয়ন মেট্রিক টন এবং 2010-11 সালে দাঁড়িয়েছে প্রায় 40 মিলিয়ন মেট্রিক টন। প্রায় 20 বছর সময়ের ব্যবধানে খাদ্যশস্য এবং উৎপাদনের প্রায় দ্বিগুণ হয়ে বাংলাদেশে আজ খাদ্যশস্যে কি হচ্ছে? স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এই জন্য বাংলাদেশে কি হচ্ছে? খাদ্যশস্য এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মাঝেই ফসল নষ্ট হওয়ার কারণে খাদ্যশস্য আমদানি করতে হয়। তোমরা কি জানো 1991-92 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার কত ছিল? বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় 10 কোটির মতো, যেটি এখন প্রায় 16 কোটি। আগে ছিল 10 কোটি, এখন হয়ে গেছে 16 কোটি। আমাদের এই জনসংখ্যার বৃদ্ধির হার যদি কম হতো তাহলে আজ বাংলাদেশে খাদ্যশস্য অনেক বেশি উদ্বৃত্ত থাকতো, মানে যা তৈরি হইতো এটার অনেক অংশই মানে জমা থাকতো, সেগুলো রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যেত, যা দেশের অবকাঠামোর উন্নয়ন কাজে ব্যবহার করা যেত। কাজেই জনসংখ্যার এই বিষয়টি নিয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সচেতন করতে হবে। এখন প্রশ্ন হলো জনসংখ্যা কেন এভাবে বৃদ্ধি পাচ্ছে? জনসংখ্যাটা কেন এভাবে বৃদ্ধি পাচ্ছে? তোমরা জানো যে একটি এলাকার একদিকে যেমন শিশুর জন্ম হয়, অন্যদিকে তেমনি নানা বয়সের লোক মৃত্যুবরণ করে। শিশু জন্ম হয়, নানা বয়সের লোক মৃত্যুবরণ করে। কোন এলাকায় শিশু জন্ম হার এবং মৃত্যুর হার সমান হলে ওই এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাবে না। যারা মারা যাবে, ধরো একটা এলাকায় বা একটা গ্রামে প্রতিদিন একজন লোক মারা যায়, একজন শিশু জন্ম নেয়, যদি তাই হয় তাহলে জনসংখ্যা বাড়বে না, পরিমাণ সমান থাকবে। আর যদি এক সপ্তাহে একজনও মারা যায়নি কিন্তু এক সপ্তাহে ওই গ্রামে 7 জন শিশু জন্ম নিয়েছে, তার মানে কি 7 জন শিশু, তার মানে 7 জন লোক বেড়ে গেল, জনসংখ্যা বৃদ্ধি পেল, এটাই হচ্ছে এখানের হিসাব। কিন্তু একটি এলাকায় যে কয়েকজন লোক মৃত্যুবরণ করে তার চেয়ে শিশুর জন্মহার যদি বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। ওই জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া অবশ্যই আরো দুটি অবস্থার উপর নির্ভর
করে, আর সে দুটি হলো বহির্গমন এবং বহিরাগমন। বহির্গমন মানে কি? বাইরে যাওয়া, এবং বহিরাগমন মানে বাইরে থেকে আসা। বহিরাগমনের ফলে একটি দেশের জনসংখ্যা কমে যায়, আর বহির্গমন থেকে একটা দেশের জনসংখ্যা কি করে? আবার বেড়ে যায়, ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো এখানে জন্মহার মৃত্যুর হারের চেয়ে বেশি। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার বা জন্মের হারের চেয়ে মৃত্যুর হারটা অনেক বেশি। সরি, জন্মহারটা অনেক বেশি, মৃত্যুর হারটা কম। আরেকটি পরিবেশগত সমস্যা, গুরুত্বপূর্ণ সমস্যা হলো নগরায়ন, মানে শহর সৃষ্টি। এটিও আসলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সম্পৃক্ত। জনসংখ্যা বৃদ্ধির কারণে কর্মসংস্থানের জন্য গ্রামীণ জনসংখ্যা বড় একটি অংশ শহরমুখী হয়ে পড়ছে। বড় একটা অংশ কি হয়? শহরমুখী হয়ে পড়ে। এই সাথে শহরাঞ্চলেও জনসংখ্যা বৃদ্ধির হার যে খুব একটা কম তা নয়। গ্রামীণ জনপদের শহরমুখিতা এবং শহরাঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির জন্য শহর এলাকায় আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে, এবং এর ফলে আশেপাশের আবাদি জমি ধ্বংস করে যা জলভূমি ভরাট করে নগরায়ন করা হচ্ছে। নূতন নগরায়নের বেলায় প্রায় সবসময় ভালো বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ সহ অন্যান্য নাগরিক সুবিধা না থাকায় জীবনযাপনে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা মানে বৈশ্বিক উষ্ণতা কি? মানে সারা বিশ্বের যে উষ্ণতাটা বৃদ্ধি পাওয়া, সেটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। এর আগের শ্রেণীতে তোমরা বৈশ্বিক উষ্ণতা কি তা জেনেছো। এর মূল কারণ হলো কার্বন ডাই অক্সাইড সহ ওজন গ্যাস C3, তারপর হচ্ছে মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। তাহলে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত কি কি? কার্বন ডাই অক্সাইড, ওজন, মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এখানে আমাদের প্রশ্নটা আছে যে সেগুলোর পরিমাণ বেড়ে যাওয়া। গ্রিন হাউস গ্যাসগুলো দেখো বাড়ার কারণ কি? এই গ্যাসগুলো মূল উৎস হলো যানবাহন, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইত্যাদি থেকে সৃষ্টি ধোঁয়া, রেফ্রিজারেটর কিংবা দেখো শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার গ্যাস। এছাড়াও কিছু কিছু প্রাকৃতিক কারণ, যেমন অগ্নি উৎপাত, তারপর দাবানল, গবাদি পশুর মলমূত্র, প্রাকৃতিকভাবে গাছপালার ক্ষয় ইত্যাদি দায়ী। জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহন, শিল্প, কলকারখানা, বিদ্যুতের চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও বেড়ে যাচ্ছে। আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে প্রাকৃতিক উপায়ে গাছপালার দ্বারা কার্বন ডাই অক্সাইডের শোষণ কমে যায়। গাছপালা তো কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাহলে এটা গাছপালা যখন কমে যাবে, কার্বন ডাই অক্সাইড শোষণ ক্ষমতাও তাদের কমে যায়, যার ফলে বায়ুমণ্ডলে ক্রমাগত বেড়েই চলছে। বৈশ্বিক উষ্ণতার কারণ এই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ না কমালে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাবে, যার ফলে জলবায়ুজনিত পরিবর্তন ঘটবে। জলবায়ুজনিত পরিবর্তন ঘটলে পরিবেশে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে সেটি তোমরা এই অধ্যায় শুরুতে জেনেছো। কার্বন দূষণ। কার্বন দূষণ কি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকেই বলা হয় কার্বন দূষণ। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াটাকেই বলা হবে কার্বন দূষণ। বাতাসে কার্বন দূষণ, কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কমে কেন বেড়ে যায় সেটা তোমরা আগের পাঠেই জেনেছো। এরপর হচ্ছে দেখো বন শূন্য করা। বন শূন্য মানে কি? বনাঞ্চল ধ্বংস করা। বন শূন্য একটি মারাত্মক পরিবেশগত সমস্যা। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বন শূন্য করা বা বনভূমির উজাড় হওয়ার মূল কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট, অন্ন, বস্ত্র ইত্যাদি সব ধরনের চাহিদা বৃদ্ধি পায়, আর প্রতিটি চাহিদাই প্রত্যক্ষ পরোক্ষভাবে পরোক্ষ বন শূন্য করার ওতপ্রোতভাবে জড়িত থাকবে। এই ছিল আমাদের তোমাদের লেকচার 2 এর মূল বইয়ের টপিকস গুলো যা যা ছিল সেগুলো আমরা পড়লাম। এখন দেখেন আমরা এখানে একটা প্রশ্ন যদি ধরি যে 2021 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়বে? 2021 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়বে? তাহলে একটু আগে আমরা পড়ছি যে 2021 সালে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 21 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্রশ্ন, পরিবেশগত সমস্যার প্রধান কারণ কি? পরিবেশগত সমস্যার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। পরিবেশগত সমস্যার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা
জনসংখ্যা বৃদ্ধি। পরিবেশগত সমস্যার প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। কি কি গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? তাহলে কি কি গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত দেখো। তা আমরা একটু আগে তো ওই গ্যাসগুলোর নাম পড়েছি, কি কি গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। তাহলে সেইখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড লিখবা ওজোন C3, ওজোন গ্যাস O3 হচ্ছে ওজোন গ্যাস, তারপর হচ্ছে মিথেন CH4, তারপর হচ্ছে CFC ক্লোরোফ্লোরো কার্বন, CFC মানে ক্লোরোফ্লোরো কার্বন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প। কার্বন দূষণ কি? অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে কার্বন দূষণ বলে। বায়ুমণ্ডলে কিসের পরিমাণ? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়াকে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় মানে বেশি হয় তাহলে তাকে কার্বন দূষণ বলে। পরিবেশ দূষণ অর্থাৎ রাসায়নিক, ভৌতিক ও জৈব কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ রাসায়নিক ও ভৌতিক কারণে যদি এরকম হয় লিখবা রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যে কোনো ধরনের পরিবর্তনই হলো পরিবেশ দূষণ। যে কোনো ধরনের পরিবর্তনই হলো পরিবেশ দূষণ। মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি? মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি। মানুষের তৈরি এটার মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচাইতে বেশি থাকবে। গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস কি? প্রশ্ন হচ্ছে এখন গ্রিন হাউস গ্যাস কি? যেসব গ্যাস ভূপৃষ্ঠের তাপের একটি বড় অংশ আটকে রাখে, যেসব গ্যাস ভূপৃষ্ঠের তাপের একটা বড় অংশ আটকে রাখবে এবং বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধি করে সেসব গ্যাসকে গ্রিন হাউস বলে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করবে সেসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। তাহলে এই সকল প্রশ্নগুলো কিন্তু আমরা উত্তরগুলো পড়ে ফেলাম। সিএফসি কি? সিএফসি লিখবা ক্লোরোফ্লোরো কার্বন। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন। তারপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আইপিসি, ইন্টারন্যাশনাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, ইন্টারন্যাশনাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। তারপর প্রাকৃতিক দুর্যোগ কি? প্রাকৃতিক দুর্যোগ দেখো, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির স্বাভাবিক চক্রের, মানে প্রকৃতিতে স্বাভাবিকভাবে, এটা মানুষের সৃষ্টি হবে না। দেখো, প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতির স্বাভাবিক চক্রের বাধা ও বিপর্যয় বোঝায় যা আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের মানে ক্ষতি সাধন করে, যা আমাদের সম্পদ, জীবন এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করবে। এই হচ্ছে। তারপর নদীর প্রশিক্ষণ। নদী প্রশিক্ষণ বলতে কি বুঝো? নদী প্রশিক্ষণ হলো নদীর পাড়ে পাথর, তারপর হচ্ছে সিমেন্ট ব্লক, তারপর হচ্ছে বালির বস্তা, কাঠ বা বাঁশ, ডিবি ইত্যাদি মাধ্যমে বন্যা প্রতিরোধ করা, ইত্যাদির মাধ্যমে যে বন্যা প্রতিরোধ করবে সেটা। ওই যে আমাদের দেশে এখন পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুর নদী শাসন প্রক্রিয়া, এই নদী শাসন প্রক্রিয়া কি? এই যে ব্লক, বড় বড় ব্লক ফেলে ফেলে এটা করতেছে, তা এটার তো একটা প্রশিক্ষণ লাগবে, তুমি এলোমেলো ভাবে ফেলাইলেই তো হবে না। তা এইটাই হচ্ছে নদী শাসন অর্থাৎ নদী প্রশিক্ষণ। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের বিজ্ঞান নবম অধ্যায় লেকচার 2 এর আলোচনার বিষয়। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।